ভয় দেখা কি জানেন, রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইরা। A few moments later. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় আইএমএফ। দেশের অর্থনীতিও খুব একটা ভালো অবস্থায় নেই। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইএমএফ এর মিশন প্রধান। বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফ এর ধারণার চেয়েও অনেক বেশি। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইএমএফ মিশন প্রধান। जान पहचान नहीं है, कैसे उठाऊंगा? कम से कम 40-50 किलो का वजन होगा। धोती धोती ये ले धीरे। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা কি বলবেন, বাংলাদেশিরা এখনো হাঁটুর উপর লুঙ্গি তুলে দিল্লি দখলের স্বপ্ন দেখছেন। স্বীকার করছেন যে রাফাল বিমানে নাকি তাদের টয়লেট হয়ে যাবে ঠিকই, কিন্তু যদি একবার হাঁটুর উপরে লুঙ্গি তুলে ফেলেন তাহলে নাকি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। কিন্তু এই অর্বাচীন বাংলাদেশের নেতাদের এটাই খবর নেই যে তাদের লুঙ্গিটা এরই মধ্যে খুলে গেছে। বাংলাদেশিদের যে লাট্টু মার্কা লুঙ্গি, সেই লুঙ্গি খুলে কোথায় গেছে সেই খবরটা কিন্তু বাংলাদেশি কট্টরপন্থী জামাতিদের কাছেই নেই। তা বাংলাদেশিদের লুঙ্গি কে খুলে নিয়েছে? বাংলাদেশিদের লুঙ্গি খুলে নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা আইএমএফ। এরই মধ্যে বাংলাদেশের লুঙ্গি কিন্তু এই আইএমএফ খুলে নিয়েছে। আর লুঙ্গি খুলে আইএমএফ পরিষ্কার যেটা বাংলাদেশকে বলে দিয়েছে যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ডুবতে চলেছে, ডুবতে শুরু করেছে। যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় আসার পর টাকার পর টাকা ছাপিয়ে, নোটের পর নোট ছাপিয়ে বাংলাদেশের অর্থনীতি বাঁচানোর চেষ্টা করছেন, বাংলাদেশিদের পেটে ভাত দেওয়ার চেষ্টা করছেন, সেই সব ফর্মুলাতে কিন্তু বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ডুবতে শুরু করেছে, আর তার সংকেত কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। এমনটাই কিন্তু জানিয়েছেন বাংলাদেশে আইএমএফ মিশনের যিনি প্রধান, সেই ক্রিস পাপাজর্জিও। তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাংলাদেশের যা অবস্থা, বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে, এইরকম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হতে আর বেশি সময় বাকি নেই। কিন্তু এইসব বাঙ্গু জামাতি নেতাদের সেই খবরটাই নেই। বাংলাদেশের যে লুঙ্গি খুলে গেছে সেই খবরটাই নেই, অথচ এই বাঙ্গু জামাতি নেতারাই, বিএনপি নেতারাই এখন হুঁশিয়ারি দিচ্ছেন যে হাঁটুর উপরে যদি লুঙ্গিটা তারা বেঁধে ফেলেন তাহলে নাকি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। কিন্তু লুঙ্গিটাই তো খুলে গেছে, লুঙ্গিটাই তো নেই, তাহলে দিল্লি দখলের স্বপ্নটা বাস্তব হবে কি করে? তো বন্ধুরা, এ তো গেল হাসি রহস্যের কথা। বাস্তব যেটা খবর হলো যে বাংলাদেশে এই মুহূর্তে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। একটি দুটি নয়, বেশ কয়েকটি বড় বড় সংকট তৈরি হয়েছে। আর সেই সব বড় বড় সংকটের মধ্যে একটা যেমন সেই আরাকান আর্মির সমস্যা রয়েছে, নতুন দেশ তৈরির একটা সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কিছু অংশ আরাকান আর্মির দখল করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে চরম মুদ্রাস্ফীতি চলছে, ডলারের দাম কিন্তু বেড়ে গেছে, টাকার দামে কিন্তু বড়সড় পতন হয়েছে। আর সেই সব পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ আইএমএফের কাছে টাকার পর টাকা নিচ্ছে, ডলারের পর ডলার নিচ্ছে, যাতে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখা যায়। আর এই যে আইএমএফের কাছে বাংলাদেশের টাকা ধার নেওয়া, সেই টাকার কিস্তির জন্যই কিন্তু গত 15 থেকে 17 দিন ধরে আইএমএফের একটি বিশেষ দল বাংলাদেশ চষে বেড়াচ্ছিলেন। বাংলাদেশের যে বাস্তব আর্থিক পরিস্থিতি সেই সব খতিয়ে দেখছিলেন। কেন না, খুব শিগগিরই বাংলাদেশ আরও এক কিস্তি টাকা নেবে। আর সেই টাকা দিতে রাজি হলেও আইএমএফ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সাবধান, টাকা ধার দিচ্ছে ঠিক আছে, কিন্তু যা বাংলাদেশের পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে
তাহলে কিন্তু বাংলাদেশ ডুবতে চলেছে, বাংলাদেশের আর্থিক দুর্দশা কিন্তু বাড়তে চলেছে। এবং এই যে আইএমএফের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও, তিনি কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎবাণীও করে দিয়েছেন। কি ভবিষ্যৎবাণী করেছেন? ভবিষ্যৎবাণী করেছেন যে বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপি কিন্তু আর 7% হারে বাড়বে না। অর্থাৎ গোদা বাংলায় বাংলাদেশের যে আর্থিক অগ্রগতি, আর্থিক উন্নতি, সেই উন্নতিতে কিন্তু এবার ধস নামতে চলেছে। এবার মানে 2024-25-এ সেই জিডিপির যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা 7% থেকে নেমে একেবারে অর্ধেক হয়ে যাবে, 3.8%-এর কাছাকাছি থাকবে। অর্থাৎ পাকিস্তানের মতোই কিন্তু বাংলাদেশের জিডিপির হাল হবে। এইটা কিন্তু এই আইএমএফের মিশন প্রধান স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু বাঙ্গু জামাতি এইসব বিএনপি নেতাদের সেই সব খবর নেওয়ার সময় নেই। আর খবর নিয়েই বা কী করবেন? দেখতেই তো পারছেন যে হাঁটুর উপরে লুঙ্গি তুলে দিল্লি দখলের স্লোগান দিতেই বাঙ্গুরা মানে মাথামোটা বাংলাদেশিরা কিভাবে হই হুল্লোড় দিচ্ছেন। আর এই সব মাথামোটা বাংলাদেশিদেরই ভারত বিরোধিতার নেশা ধরিয়ে বাংলাদেশের যে প্রকৃত অবস্থা, সেই প্রকৃত অবস্থাটা কিন্তু এই যে নতুন ইউনূসের সরকার আর তার সহযোগী যে বিএনপি, শেখ হাসিনার বিরোধী দল, সেই দলের নেতারা কিন্তু একেবারে বাংলাদেশি মানুষকে উল্টো পথে নিয়ে যাওয়া শুরু করেছেন। কিন্তু উল্টো পথে যেতে গেলে যে পেটে টান পড়বে, পেটে লাথি পড়বে, সেটা কিন্তু আইএমএফ প্রধান স্পষ্ট করে দিয়েছেন। আর স্পষ্ট করতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। On the policies needed to complete the third review, বললেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এছাড়া শঙ্কা জানান টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পরিকল্পনা নিয়ে। Further pumping liquidity in the system in the banking sector is a concern. It may be needed temporarily, but that liquidity needs to be mopped up very quickly so that it doesn't have inflationary pressures. And it cannot continue for a very long time. Significantly, and inflation remains elevated. চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়ে গেছে। ব্যাংকিং খাতের মাধ্যমে দেশের বাইরে পুঁজি প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে কর রাজস্ব কমে গেছে, যা অর্থনীতিতে সংকট বাড়িয়েছে। পরিস্থিতি উত্তরণে সংস্কার চালিয়ে যেতে হবে। বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশ কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই বড় সড়ো একটা আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে। এরই মধ্যে গার্মেন্ট শিল্প একেবারে লাটে উঠেছে। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে আমদানি রফতানির 12টা বেজে গেছে। বাংলাদেশ এখন ভারত থেকে নয়, বাংলাদেশ এখন পেঁয়াজ আনাচ্ছে দুবাই থেকে, পাকিস্তান থেকে। ঠিক একেবারে পাকিস্তানের মতো বুদ্ধিতে পাকিস্তান যেমন ভারতের পেঁয়াজ সীমান্ত থেকে না নিয়ে দুবাই থেকে জাহাজে করে আনায়, বেশি দাম দিয়ে ঘুরপথে এনে খায়, ঠিক একই পদ্ধতি বাংলাদেশকেও নিতে দেখা যাচ্ছে। বাংলাদেশও ঠিক পাকিস্তানের মতো করেই ভারতের পেঁয়াজ দুবাই থেকে কিংবা পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে বাংলাদেশে নিয়ে আসছে, আর সেই পেঁয়াজকে পাকিস্তানি পেঁয়াজ বলে বাজারে চালাচ্ছে। কেননা ভারত বিরোধিতা তো করতে হবে, আর ভারত বিরোধিতা করলে ভারত থেকে সরাসরি তো পেঁয়াজ কেনা যাবে না। ওই যে কথাই বলে না যে গাধা ঘোলটে জল খায়। বাংলাদেশিরা ভারতীয় পেঁয়াজ খাচ্ছে ঠিকই, কিন্তু সরাসরি ভারত থেকে কিনে নয়, পেট্রোপল কিংবা বেনাপোল সীমান্ত দিয়ে ট্রাক ঢুকিয়ে নয়। তারা ভারতীয় পেঁয়াজ এখন খাচ্ছে দুবাই থেকে, পাকিস্তান থেকে আনিয়ে। এখন এই লুঙ্গি খোলা বাঙ্গু জামাতিদেরকে বোঝাবে যে পাকিস্তানে যা পেঁয়াজ উৎপাদন হয় সেটা পাকিস্তানেরই জোটে না, তাতে পাকিস্তানিদেরই পাতে পড়ে না। তারা আবার বাংলাদেশকে পেঁয়াজ দেবে কি করে? কিন্তু বাঙ্গু জামাতিদের বোকা বানিয়ে এখন ইউনূস সরকার সেই ভারতীয় পেঁয়াজই চালাচ্ছে পাকিস্তানের নাম দিয়ে, দুবাইয়ের নাম দিয়ে। আর এই যে বাংলাদেশের বাণিজ্য নীতি, সেই বাণিজ্য নীতির জেরে কিন্তু বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতি একেবারে চরচর করে উপরে উঠে গেছে। ডলারের দাম কিন্তু হুড়হুড় করে বেড়ে গেছে। ডলারের দাম কিন্তু এক লাফে 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। কিন্তু বাংলাদেশিদের সেদিকে হুঁশ নাই। বাংলাদেশিরা এখন উঠে পড়ে লেগেছে ভারতকে বদনাম করতে। ভারতের যে টাকার দর, সেই দর ক পয়সা বাড়লো, সেটাই কিন্তু এখন বাংলাদেশি মিডিয়ার সব থেকে বড় খবর। কিন্তু বাংলাদেশি টাকা যে এক ধাপে 7-8 টাকা বেড়ে গেল, সেটা নিয়ে কাছা খোলা বাংলাদেশিদের কোনো খেয়াল নেই। ভুল হলো, লুঙ্গি খোলা বাংলাদেশিদের কোনো খেয়াল নেই। আর এই যে আইএমএফের সতর্ক বার্তা, সাবধান বার্তা, সেই নিয়ে আবার ইউনূস সরকারের আর্থিক উপদেষ্টা মানে বাংলাদেশের নতুন আর্থিক উপদেষ্টা এমন মন্তব্য করেছেন যে মন্তব্যের জেরে আইএমএফকেও লজ্জা পেতে হবে। তিনি ঠিক কি বলেছেন
বন্ধুরা দেখুন। আইএমএফ তো এটা আপনার পিওর সেন্সে নেট ইসে পারবে না। আইএমএফ যেটা বলছে যে ক্লাসিক্যাল ইসে যে মানি প্রিন্ট করে ওই থিওরিটা এখানে খাটবে না। যা ওরা তো অনেক কিছু সে বলবে আপনি এদের কাছে এত টাকা দেবো, এদের কাছে প্রথমেই কিন্তু আমরা এক্সারসাইজ করেছি ওয়াশিংটন যাওয়ার আগে রিসোর্স গ্যাপ কত। আমরা রিসোর্স গ্যাপ মোটামুটি $3 বিলিয়ন মতো বলেছি। ওরা নিজেদের মধ্যে আর অ্যাকচুয়ালি নোট ওয়ার্ল্ড ব্যাংক কত দেবে। তো আইএমএফ বলছে আমরা $750 মিলিয়ন দিয়ে চলবে, তাই না? $750 বিলিয়ন আর ওয়ার্ল্ড ব্যাংক দেবে, এডিবি আছে, সাধারণভাবে সবাই তো দেবে না। আমার প্রজেক্টগুলো সব মিলিয়ে ওই রিসোর্স গ্যাপটা যেটা আমরা ক্যালকুলেট করেছি, যেটা যাওয়ার আগে ওরা আসছিল বলে তোমরা আগে রিসোর্স গ্যাপটা দেখো, তারপর আমরা নিজেরা, কারণ একজনকে কমফোর্ট লেটার দিতে হয়। ওয়ার্ল্ড ব্যাংক তোমরা কত বুঝে কী কী দিচ্ছ, আর মেনলি হলো ডুপ্লিকেশন যেন না হয়, প্লাস ডিসবার্সমেন্টটা যাতে আমরা তাড়াতাড়ি বাড়াতে পারি। একজনের কাছে চাইবো এত, সেই বলে আরও অ্যাসেস করবো। অর্থাৎ সবভাবে দে আর ভেরি হ্যাপি। আর যেটা ইকোনমিক পিকচারটা ওরা ফ্র্যাঙ্কলি বলেছি তোমরা সঠিক তথ্য দেবে। আমরা ওই ডেটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, ডেটা নিয়ে আমরা কোনো ম্যানিপুলেশন হবে না, যা আছে তাই দেবো, ফাঁকি দেওয়ার তো কোনো দরকার নাই। আপনি ডেফিনেটলি সবাইকে তো খুশি করা যাবে না, তো আমরা চেষ্টা করবো যেটা একটু সমতা ভিত্তিক এবং জাস্টিফাইড বাজেট হয়, যার দেওয়ার কথা যে দেবে, আর ট্যাক্স লিকেজ থেকে আমরা কমাতে চেষ্টা করবো। অর্থাৎ এই যে বাংলাদেশের ইউনূস সরকারের আর্থিক উপদেষ্টা, তিনি নিজেকে আইএমএফের অর্থনীতিবিদদের থেকেও বড় অর্থনীতিবিদ বলে মনে করছেন। তিনি পরিষ্কার বলছেন যে আইএমএফ নাকি এমন কথা অনেক কিছুই বলে, আইএমএফ নাকি উল্টোপাল্টা কথা বলছে, উল্টোপাল্টা ভবিষ্যৎবাণী করছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশের অর্থনীতি সে তো সামনের বছরই ঘুরে দাঁড়াবে, আর আইএমএফ যেসব কথা বলছে এসব কথা আইএমএফ মাঝে মধ্যেই বলে। কিন্তু আইএমএফের কথা সত্যি বলে স্বীকার করুন বা না করুন, বাংলাদেশের যে আইএমএফের ডলার ছাড়া এই মুহূর্তে চলবে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর সেজন্য ভিখিরি পাকিস্তানের মতো করেই আইএমএফের কাছে বাংলাদেশ বারবার কিন্তু ভিক্ষাও চাইতে শুরু করেছে। শেখ হাসিনার সরকার থাকার সময় বাংলাদেশ $4.7 বিলিয়ন আইএমএফের কাছ থেকে লোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, আর সেই টাকাটাই আইএমএফ কিস্তিতে বাংলাদেশকে এখনো দিয়ে যাচ্ছে। আর সেই টাকারই কিন্তু চতুর্থ কিস্তি বাংলাদেশকে এবার আইএমএফ দেবে। সম্ভবত ফেব্রুয়ারি মাসে আইএমএফ বাংলাদেশকে $65 কোটি দেবে। আর এই যে চতুর্থ কিস্তি, সেই চতুর্থ কিস্তি বাংলাদেশের ইউনূস সরকার হাতে পাওয়ার আগেই আইএমএফের কাছে আরও $1 বিলিয়ন ভিক্ষা চেয়ে বসে আছে। অর্থাৎ ঠিক পাকিস্তানের পথেই কিন্তু বাংলাদেশও এবার আইএমএফের কাছে ঋণ শোধ হওয়ার আগেই আরেক ঋণের কিন্তু আর্জি জানিয়ে রাখছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি মিশরে গিয়ে, মিশরের কায়রোতে গিয়ে সেখানকার একটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের শূন্যের তত্ত্ব বোঝাচ্ছেন। 3টে শূন্য কিভাবে জীবন বদলে দিতে পারে সেই দার্শনিক বার্তা তিনি দিচ্ছেন। আর এই দার্শনিক বার্তা দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস কি বলছেন বন্ধুরা সেটাও দেখুন। People get a little bit curious. What is zero? Is nothing. So what 3 zeros mean? It's very simple to remind ourselves. Zero net carbon emission, because we cannot survive unless we achieve that. Zero net carbon emission. Zero wealth concentration. The essence of human being is the creativity. That's why I said imagine. If you imagine, your creativity takes over. It makes it happen. It's a dream. When you have a dream, you make it happen. I use the knowledge to change the life of the other people, change the life of any people. So if you can create a society, create a world of 3 zeros, that's what entrepreneurship is all about. তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে যখন বাংলাদেশে আইএমএফের প্রতিনিধিরা এসে বাংলাদেশকে ঋণের টাকা দেবে কি দেবে না সেই সব নিয়ে আলোচনা চালাচ্ছে, যখন আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রাম সীমান্তে এসে নতুন দেশ গড়ার নীল নকশা তৈরি করছে, সেই সময় মোহাম্মদ ইউনূস মিশরের কায়রোতে গিয়ে 3-0 তত্ত্ব বোঝাচ্ছেন, শূন্যের তত্ত্ব বোঝাচ্ছেন, অনেকটা নরেন্দ্র মোদীকে নকল করে। নরেন্দ্র মোদীর না হয় এই ধরনের দার্শনিক কথা সারা বিশ্ব শোনে, কিন্তু মোহাম্মদ ইউনূস যিনি কিনা 4 মাস ধরে বাংলাদেশকে বেহাল করে রেখেছে, তার মুখে শূন্যের তত্ত্ব শুনতে কারা হাজির হয়েছেন বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেলেন যে বেশিরভাগই কিন্তু টুপিওয়ালারা হাজির হয়েছেন। আর যে কজন বিনা টুপিওয়ালা বিদেশি হাজির হয়েছিলেন মোহাম্মদ ইউনূসের এই যে শূন্যর তত্ত্ব, সেই তত্ত্বে কিন্তু খুশি হলেন না। কিন্তু তাতে বাংলাদেশের মিডিয়ার কি,
বাংলাদেশি মিডিয়া কিন্তু একেবারে বাংলাদেশের ঢাকঢোল পিটিয়ে চলেছে। আর সেই সঙ্গে তারা যেটা দাবি করছে যে ভারতের নাকি এখন চরম দুঃসময় চলে এসছে, আরাকান বাহিনী নাকি ভারতের মণিপুরে ঢুকে পড়েছে, আর হিমন্ত বিশ্ব শর্মার আসাম, মানে যাকে কিনা দ্বিতীয় যোগী বলা হয়, তার আসাম নাকি বাংলাদেশে সামিল হওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে। বাংলাদেশি মিডিয়ার এই যে ফেক নিউজ, সেই ফেক নিউজই কিন্তু বাংলাদেশিরা এখন মজে রয়েছে। যদিও বাংলাদেশি বেশ কয়েকজন ইউটিউবার কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলছেন, আর সেই সঙ্গে বাংলাদেশি জামাতিদের, বাঙ্গু কট্টরপন্থীদের চোখে আঙ্গুল দিয়ে এটাও দেখাচ্ছেন যে বাংলাদেশ কিভাবে চরম পরিস্থিতির দিকে এগোচ্ছে, কিভাবে বাংলাদেশের জনতার, বাংলাদেশের সাধারণ মানুষের দুর্দশার দিন আসতে চলেছে। আর এই নিয়ে কথা বলতে গিয়ে এক ইউটিউবার ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। ডলার এখন আরো দামি, অর্থাৎ 27-28 টাকা দাম উঠেছে, 127-28 টাকা $1 দাম। এটা নিয়ে আমাদের এখানে সেভাবে কোনো নিউজ হচ্ছে না। এক লাফে যেটা 7 টাকা 19 টাকায় পাওয়া যেত, যেটা 27-28 টাকা হয়েছে, 7 টাকা 8 টাকা 9 টাকা বেড়েছে। আমাদের দেশে সেভাবে হচ্ছে না। সর্বকালের মানে সর্বোচ্চ দাম উঠেছে, সেটা আমাদের কোনো পত্রিকা নিউজ করে না। আমরা অন্যের পিছনে লেগে থাকি। আমাদের এত দাম কেন বাড়ছে সেদিক দিয়ে আমাদের নজর নাই। আমাদের মানে আমরা জাহান্নামের চৌরাস্তায় চলে যাই, আমরা অন্যের যাত্রা ভঙ্গ করতে ওস্তাদ। এটা হচ্ছে আমাদের কাজ। মানে ভারতের রুপি সর্বকালের সর্বোচ্চ নেমেছে, সেটা নিয়ে নিউজ 3 পয়সা 4 পয়সা 5 পয়সা 10 পয়সা বাড়ছে। আর বাংলাদেশে 8 টাকা 10 টাকা বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের সেভাবে কোনো নিউজ নাই। দেশের বাজারে ডলার এখন আরো দামি, এটা কোনো নিউজ হলো? অথচ এরাই নিউজ করছে সর্বকালের সর্বোচ্চ দাম ডলার রুপির এগেনস্টে। কেন রে ভাই? আমরা অন্যের পিছনে না লেগে, এর আগে একটা নিউজ দেখলাম, একটা অনেক দিনে বলছে যে মানে সংযুক্ত আরব আমিরাত ভিসা দিচ্ছে না ইন্ডিয়ানদের, অথচ আমাদের কিন্তু অনেক আগে থেকে বন্ধ। এটা বলছি না। আমেরিকায় কত লক্ষ, 15 লক্ষ না কত লক্ষ আমেরিকা যারা ইন্ডিয়ান আছে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, যারা জন্মসূত্রে যারা ওখানে নাগরিকত্ব পেয়েছে, অথচ বাংলাদেশেরও প্রচুর লোকজন আছে এই নাগরিকত্ব পেয়েছে। এটা নিয়ে আমরা মানে কোনো নিউজ নেই। ওদের যাবে, আমাদেরও তো যাবে। আমরা না, আমাদেরকে ট্রাম্প এসে স্পেশালি সুযোগ দিবে? আমরা ভাই অন্যের পিছনে না লেগে আমরা নিজেদের গুলো শুধরাই, নিজেরা কিভাবে এগিয়ে যেতে পারি সেটা করি। অন্যের পিছনে লাগলে তো আমাদের আঙ্গুল যখন অন্য পাছায় দিয়ে রাখবো, তাহলে আমাদের আঙ্গুল আর কোনো চিন্তা করতে পারবে না, কাজ করতে পারবে না। হাত কিন্তু একটা ব্লক হয়ে গেল, এক হাত দিয়ে কাজও করা যায় না। এটা মাথায় রাখবেন। আমরা নিজেরা কেন শুধরেন? আমাদের ডলারের দাম বেড়ে যাচ্ছে। এখন আমি যে ডলার প্রায় কত 2 লাখ টাকার মতো, 2000 ডলারের মতো আমার খরচ হয়েছে দুটো ক্রেডিট কার্ড থেকে, যেগুলো 19 টাকা 20 টাকা রেটে খরচ হয়েছে। এখন সেটা যদি 27 টাকা করে দিতে হয়, আমার কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে এখন হিসাব করেন। এটা কি কেউ দিবে? এগুলো কেন আপনারা কথা বলেন না? আমাদের ডলার কিভাবে সংরক্ষণ করা যায়, ডলার কিভাবে বাঁচানো যায়, ডলার কিভাবে লিগেলি আনা যায়, বৈধ পথে কিভাবে ডলার আনা যায়, সেগুলো নিউজ কেন করেন না? আমাদের এই পত্রিকাগুলোর কথা বলছি। এখন কি এই আগের সরকারের যেমন প্রত্যেকে আগের সরকারের তোষামত করতেন, এখন কি সেরকম তোষামতি করবেন? এখন তোষামত করার কিছু নাই, যেটা লিগেল সেটা বলেন, সেটা করেন। আমাদের ডলারটা আমাদের দরকার। এই সরকার পরিবর্তন হবে, আমরা কিন্তু এখানেই থাকবো। পরের সরকার আসবে, আমরা কিন্তু সেটাই থাকবো। সরকার যাই আসুক, জনগণের চিন্তা করে কথা বলতে হবে, নিউজ করতে হবে। যেটা জনগণের ক্ষতি হচ্ছে সেটা কেন করব? অন্যের পিছনে না লেগে এগুলো নিয়ে কাজ করি, মানে যেগুলো প্রয়োজন, যেগুলো ডলার। অর্থাৎ সব মিলিয়ে বন্ধুরা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে। একদিকে যেমন মিডিয়া পুরো ফেক নিউজ ছড়াচ্ছে এবং সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ঠিক তার পাশাপাশি বাংলাদেশের যেসব জামাতি নেতা, বিএনপি নেতা, তারা কিন্তু লাগাতার ভারতের বিরুদ্ধে ভারত দখলের কিন্তু স্বপ্ন দেখে চলেছেন। আর উল্টো দিকে বাংলাদেশের যেসব আসল খবর, সেই সব খবরই কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে। আর সেই কারণেই বন্ধুরা ভিডিওর শুরুতে কিন্তু হেরাফেরি সিনেমার সেই দৃশ্যটা আপনাদের দেখালাম, যে কিভাবে পরেশ রাওয়ালের মানে বাবু ভাইয়ার ধুতি খুলে গেছে, অথচ তার যে ধুতি খুলে গেছে সেই খেয়ালও নেই।
ঠিক একই অবস্থা এখন বাংলাদেশি বাঙ্গুদের হয়েছে, বাংলাদেশি কট্টরপন্থীদের হয়েছে, যে তাদের লুঙ্গি খুলে কোথায় চলে গেছে সেই খবরটুকুও তাদের কাছে নেই, সেই হুঁশটুকুও কিন্তু ভারত বিরোধিতা করতে গিয়ে তারা খুইয়ে ফেলেছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।